দূষণের কবলে সুরমা কুশিয়ারা, অস্তিত্ব সংকটে সিলেটের ৩৭টি নদ নদী। ৩ কিলোমিটার তীর দখল করে স্থাপনা নির্মাণ, উচ্ছেদে উদ্যোগ নেয়ার আশ্বাস। হবিগঞ্জের লস্করপুরে ৭টি বাগানে সংগ্রহ হয়নি চা পাতা, কর্মহীন ২,০০০-এর বেশি শ্রমিক। বেতন ভাতা বন্ধ থাকায় নেমেছেন আন্দোলনে, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার থাকলেও তার গায়েব, ময়মনসিংহের গফরগাঁওয়ে ২ বছরে ১২৭ চুরি। ১৫০ একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা, ধরা ছোঁয়ার বাইরে চক্র। এবং নেত্রকোনা পৌরসভায় তীব্র গ্যাস সংকট, রান্না নিয়ে বিপাকে গ্রাহক। রেস্টুরেন্টের খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অবৈধ সংযোগে কম সরবরাহের অজুহাত তিতাসের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অস্তিত্ব সংকটে সিলেট বিভাগের ৪ জেলার ৩৭টি নদ নদী দখলের কারণে অনেক নদীর গতিপথও পাল্টে গেছে। এর মধ্যে সুরমা কুশিয়ারা সহ প্রায় ৮টি নদীর ৩,৬০০ মিটার জায়গা বেদখল হয়ে গেছে, এমনকি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেশিরভাগ। তবে সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দিগেন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর ময়লা পানি ১১টি ছড়ার মাধ্যমে সুরমা নদীতে গিয়ে মিশছে। একদিকে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, অন্যদিকে নগরীর আবর্জনায় ভরে গেছে নদী। এরই মধ্যেই চলছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের কাপড় ধোয়ার কাজ। সিলেট নগরী যত হাসপাতাল আছে সব এখানে দেওয়া হয়। উসমানী মেডিকেল থেকে দৈরিয়া সদর হাসপাতাল পর্যন্ত সব মেডিকেলেরই। বাজারের ভিতরে সিটে কোনো ডাস্টবিন দিছে না, এর কারণে আপনারা গাঙ্গরসরা ফালানি লাগের বাধ্যতামূলক। অত বড় বাজার একটা সিটের কোনো ইয়ে নাই। পাকা, আধা পাকা ও টিন শেডের স্থাপনা তৈরি করে সুরমা, কুশিয়ারা, গোয়াইন, মাকুন্দা, ধলাই, মরা ধলাই, তৈমুরনগর, সূর্যখাল নদ নদীর প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ নদী খেকোদের দখলে। এছাড়া বাসিয়া নদীর ২ কিলোমিটার আছে ২৮৬ জনের অবৈধ দখলে। ৩৮ কিলোমিটার দীর্ঘ এই বাসিয়া নদী সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরবাসীর আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ রাখার কথা থাকলেও অপরিচ্ছন্নতা এবং দখলের কারণে এই নদীর সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী। কৃষিকাজ, রবি শস্য চাষ থেকে কিন্তু মানুষ বঞ্চিত। একটি মাত্র কারণ হলো নদী ভরাট হওয়ার কারণে। নদী রক্ষা কমিশনের তথ্য মতে বিভাগে নদ নদী ১৬৮টি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে মাত্র ৩৬টি। এসে খতিয়ানে মিলে ২১৫টির হিসাব। দখলদারির কারণে অনেক নদী তার গতিপথ ও অস্তিত্ব হারিয়েছে। এগুলো নদ নদীর অবৈধ দখল মুক্ত করে খনন করার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। নদীকে নদীর মতো করে থাকতে দিতে হবে, দখল দূষণ থেকে মুক্ত রাখতে হবে। নদীর পর্যাপ্ত পরিমাণে যেখানে খননের প্রয়োজন হবে সেভাবে করতে হবে, না হলে কিন্তু যে সংকটাপন্ন নদীকে আসলে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব না। আমাদের পার্টের যে অংশগুলো, যে আমরা নদীর ড্রেজিং করা বা খাল খনন করা বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা যখনই করি তখন দখল এবং দূষণমুক্ত করার ক্ষেত্রে প্রশাসন, পুলিশের সহায়তা নিয়ে আমরা করে থাকি। আর বাকি পুরো কাজটা কিন্তু সিলেটে যে বিভিন্ন নদীর দখল দূষণ আছে এগুলো বিভিন্ন দপ্তর মিলে আমরা সমন্বিতভাবে করার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট বিভাগের 18টি নদী খনন ও দখলমুক্ত করতে ১,৬৭৬ কোটি টাকা ব্যয়ে ৫ বছর মেয়াদী প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র ও হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। প্রথমে যাচ্ছি হিমাদ্রির কাছে।
আমি আছি সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকায়, অর্থাৎ সাহেববাড়ি ঘাট এলাকা যেটা নামে পরিচিত। এখানে বয়ে গেছে সুরমা নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর তীরে কি পরিমাণ আবর্জনা জমা হয়ে আছে। আমরা যদি ডান তীর এবং বাম তীরের দিকে দেখি তাহলে প্রতিটি তীরে রয়েছে প্রচুর আবর্জনা এবং প্লাস্টিক পণ্য সহ বিভিন্ন নদী দূষণের বিভিন্ন উপকরণ। আপনাকে যদি একটু দেখায় যে এই সুরমা নদীর কিন্তু সুনামগঞ্জের সাতক থেকে শুরু করে একদম ভৈরব পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এবং সুনামগঞ্জে প্রায় 16টির মতো নদী রয়েছে এবং প্রতিটি নদীরই এরকম দশা, অর্থাৎ শহর এলাকায় নদী দূষণ এবং দখল দুইটাই বেশি হচ্ছে এবং গ্রাম এলাকায় সেটা অনেকটা কম হচ্ছে। তবে বিভিন্ন স্থাপনা নদীর তীর দখল করে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা গড়ে উঠেছে। আমরা দেখেছি এখানে নদীর তীর একবারে বন্ধ করে দিয়ে সেখানে বাদ দিয়ে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারিভাবে যে নদী দখল এবং দূষণের প্রতিযোগিতা চলছিল সেটা কিন্তু এখনও থেমে যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর এই যে অবস্থাটা, এইরকম পুরো 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন পলিথিন পণ্য যেগুলি সহজে নষ্ট হয় না এবং প্রতিটি সময় দেখতে পাচ্ছেন যে এখানে এই নদীর পানি দিয়ে লোকজন গোসল করছে এবং নদী হলো সুনামগঞ্জের একটি চিরন্ত সৌন্দর্য এবং নদী এবং হাওর বেষ্টিত। বিভিন্ন ড্রেন এসে মিলিত হয়েছে, বিভিন্ন সোয়ারেজ লাইন এসে মিলিত হয়েছে। আমরা কথা বলেছিলাম জানিয়েছে যে এখন পর্যন্ত নদী অবৈধ দখলদারদের কোনো লিস্ট তাদের কাছে নেই এবং লাইন এসে মিলিত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত নদী দখলের অবৈধ দখলদারদের কোনো লিস্ট তাদের কাছে নেই এবং এই সুরমা নদীর যতগুলি এলাকায় বাণিজ্যিকভাবে প্রবাহিত হয়েছে, অর্থাৎ সুরমা নদীর তীর গড়ে উঠেছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের প্রতিষ্ঠান। তো এই ছিল সুনামগঞ্জের নদী দখলের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জের নদী দখলের খবর জানতে সহকর্মী রাশেদ আহমদ খানের কাছে। দখল ও দূষণে হবিগঞ্জের খোয়াই নদীর অবস্থা খারাপ আকার ধারণ করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে খোয়াই নদীর যে এখানে ময়লা আবর্জনা ফেলে এই নদী দূষণ করা হচ্ছে। বিশেষ করে এই যে এখানে 3টি ব্রিজ রয়েছে, এখানে 3টি উপজেলার, নবীগঞ্জ উপজেলার, বানিয়াচং উপজেলা সহ আজমিরগঞ্জ উপজেলার এই ব্রিজগুলোর নিচেই এই ময়লার ভাগার। এবং আমরা জেনেছি যে খোয়াই নদীর বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এখানে নদীর যে বাঁধ আছে, তীরবর্তী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে। এছাড়াও খোয়াই নদী যে ভাঙন আছে এর মধ্য দিয়েও আরও কিছু নদী আছে যেগুলা অপরিকল্পিতভাবে দূষণ হচ্ছে। বিশেষ করে সোনাই নদীর কথা না বলেই হয়। সোনাই নদী একটি শিল্পাঞ্চলের কারণে, হবিগঞ্জের সোনাই নদী এটি শিল্পাঞ্চল এলাকায়, এই শিল্প পর্যায়ে এই সোনাই নদীর অবস্থা একদম মৃত্যুসজ্জায় বলা যায়। এছাড়াও হবিগঞ্জের যে বরাক নদী আছে, নবীগঞ্জের বরাক নদীর অবস্থা খারাপ। সুটকি নদীর অবস্থাও বিভিন্ন কারণে, বিভিন্ন দূষণ এবং ভরাটের কারণে অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তো আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন, উনি জানিয়েছেন যে খোয়াই নদীর যে দখল দূষণ রোধে তারা বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ সচেতনতার অভাবে যে বিশেষ করে এই খোয়াই নদীর বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলছে। এছাড়াও যে বিভিন্ন দুর্বৃত্তরা আছে, বিশেষ করে বিগত সরকারের আমলে কিছু বালু খেকু আছে যারা সরকারি দলের প্রভাব খাটিয়ে এই খোয়াই নদীটা ধ্বংস করেছে এবং তারা খোয়াই নদীর বাঁধ সন্নিকটে বালু উত্তোলন করে খোয়াই নদীকে একেবারে বিলীনের পথে তা নিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডে তারা জানিয়েছেন যে খোয়াই নদীর বাঁধ যেসব জায়গায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, এসব ভাঙা অংশ তারা মেরামতের জন্য তারা অলরেডি টেন্ডার দিয়েছেন। এছাড়াও সচেতনভাবে যাতে এখানে সাধারণ মানুষের মধ্যে যাতে সচেতন করা যায় এর জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে যে খোয়াই নদীর বাল্লা থেকে হবিগঞ্জ পর্যন্ত যে বিশাল খোয়াই নদী, এই নদীর বিভিন্ন জায়গায় বিশেষ করে চুনারঘাট এলাকায়ও ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানে বালু উত্তোলন, বিভিন্ন বালু খেকুরা, বিভিন্ন মহল আছে প্রভাবশালী, তারা অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে। এক জায়গায় জেলা প্রশাসন থেকে এক নামে লিজ নিচ্ছে, অন্য জায়গায় তারা বালু উত্তোলন করছে, যার করে সব মিলিয়ে খোয়াই, বরাক, সোনাই সহ হবিগঞ্জের যে নদীগুলোর অবস্থা শোচনীয় এবং এই নদীগুলো যদি রক্ষায় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নদীগুলো বাঁচানো যাবে না বলে জানিয়েছেন যারা পানি উন্নয়নের বিশেষজ্ঞরা। এই ছিল আজকে খোয়াই নদীর সর্বশেষ।
সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী রাশেদ আহমদ খান। এদিকে বিভাগের নদ নদী দখল দূষণ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেট নগরীর জিন্দা বাজারে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহেদা আক্তার। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। যুক্ত হয়েছেন বেলার বিভাগীয় কারণে নানাভাবে সমস্যার মধ্যে রয়েছে, যার সবকিছু মিলে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহেদা, অ্যাডভোকেট শাহেদা। আপনার সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাকে একটু বলবেন যে এই যে দখল হয়ে যাচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন দিয়ে কথা বলছি, সেমিনারে কথা বলছি, কেন এগুলো আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে না, কেন এগুলো উদ্ধার করা যাচ্ছে না? ধন্যবাদ সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। যেটা আপনি নিজেই বললেন যে দীর্ঘদিন থেকে আমরা কাজ করে যাচ্ছি এই দখল দূষণ মুক্ত করার জন্য সিলেটের নদীগুলোকে, কিন্তু কেন হচ্ছে না। এবং আমার মনে হয় যে কেন হচ্ছে না সেটা আপনিও জানেন, যে আমরা যদি মোটা দাগে বলি যে কেন হচ্ছে না, এখানে কিছু স্বার্থ কাজ করছে এবং সেই স্বার্থবাদী গোষ্ঠীর স্বার্থকে সংরক্ষণ করার কারণেই কিন্তু আসলে এই দখল উচ্ছেদে যাওয়া হচ্ছে না, কিংবা দূষণ মুক্ত করার জন্য কিন্তু এখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো যে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শিল্প প্রতিষ্ঠান কিংবা অন্যান্য কারণে যে হাউসহোল্ডের যে বর্জ্যগুলো আছে এগুলো থেকে যদি মুক্ত করতে হয় তাহলে এখানেও কিন্তু কিছু স্বার্থবাদী মানুষের স্বার্থে আঘাত লাগে। এবং আমি বলবো যে পুরো ব্যাপারটাই হচ্ছে যে একটা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এই কাজগুলো যারা করছেন তাদেরকে রক্ষা করার জন্যই নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে, দখল এবং দূষণে জর্জরিত করে ফেলা হচ্ছে, নদীগুলোকে মেরে ফেলা হচ্ছে। এখন তো আমরা 5 আগস্টের পর ছাত্র জনতার বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ পেলাম। এখন তো রাজনৈতিক ছত্রছায়া বা রাজনৈতিক প্রভাব মুক্ত বাংলাদেশ। সেক্ষেত্রে কি এখন মনে করছেন যে নদীগুলো দখল মুক্ত হবে, কিংবা নদীগুলোর পাড়গুলো যেই অপরিচ্ছন্ন অবস্থা আছে সবগুলো একবারে সুন্দর একটা অবস্থা ফিরে যাবে? আমরা তো আশা করছি যে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে, যেহেতু নতুন সরকার এখন বাংলাদেশে, এটা বলা যায় যে অরাজনৈতিক একটা সরকার, আমরা আশা করছি যে আসলে এই সময়টাতে হয়তো বা আমরা ইতিবাচক কিছু দেখতে পারি। এবং এটা একটা বিষয় যে সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে কিন্তু আমরাও শতভাগ সহযোগিতা করে যাচ্ছি, যেমন হচ্ছে দখলদারের তালিকা কিংবা কতটা নদী দূষিত আছে বা দূষণকারী কারা, এই বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে। তো দেখা যাক কতটুকু কি হয়। আমরা আশা করছি যে যদি বর্তমান সরকারের অংশ হিসেবে কাজ করছেন, বর্তমান না সবসময় সরকারের স্থানীয় পর্যায়ে প্রতিনিধি হিসেবে যারা কাজ করেন, কর্তৃপক্ষ যারা আছেন, কর্মকর্তারা, তারাও যদি নিরপেক্ষভাবে কাজ করে যান এবং এই সুযোগটাকে কাজে লাগাতে চান, তাহলে আমরা আশা করতেই পারি যে আসলে আমাদের নদ নদীগুলো দখলমুক্ত হবে এবং দূষণমুক্ত হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা নদীর পাড়ে গার্বেজ ফেলে রাখে, যেমন সিটি কর্পোরেশন বা পৌর এলাকার গার্বেজে ভরে যায়। আমরা সিলেটে দেখেছি, বিশ্বনাথে দেখেছি, সব জায়গায় দেখেছি। এক্ষেত্রে দায়ী কাকে মনে করছেন আপনি? আসলে দায়ী যদি আমরা বলতে চাই তাহলে আমরা সবাইকেই দায়ী করতে হয়। যারা ময়লা ফেলছেন তাদেরকেও দায়ী করতে হয়, কারণ হচ্ছে আমরা সব সময় এটা যে করি সচেতনতার অভাবে তা কিন্তু না। আমরা আসলে আমাদের যে কোনো কিছু নিজের কাঁধ থেকে সরিয়ে ফেললেই কিন্তু আমরা ভারমুক্ত হই, এই এক ধরনের মানসিকতা আছে। এটা তো আমার না, আমরা ফেলে দিলাম। আবার আরেকটা বিষয় হয় কি, যে নদীর অভিভাবক যারা আছেন কিংবা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও কিন্তু তাদের সম্পদটুকু কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা কতটুকু নাই হয়ে যাচ্ছে এই হিসাবটাও কিন্তু তারা আসলে করেন না, বা এই খবরটাও তারা রাখে না। অর্থাৎ সঠিক একটা রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান কিন্তু আমরা দেখিনি। এ কারণেই মূলত এই যে বর্জ্যের কারণে নষ্ট হয়ে যাওয়া, নদীর পাড় নষ্ট হয়ে যাওয়া কিংবা নদীর পাড় দখল হয়ে যাওয়া, এগুলো আসলে এভাবেই হয়ে যাচ্ছে। মূল একটা কথাই হলো যে দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা, তাদেরই কিন্তু একটা উদাসীনতা কাজ করেছে এই বিষয়ে, এজন্যই কিন্তু নদীগুলোর এই অবস্থা। মোটামুটি শুনলাম যে সিলেট বিভাগের যে নদ নদীগুলো দখল হয়ে যাচ্ছে, নদীর সংখ্যা কমে যাচ্ছে, আমাদের হিসেব নিকাশে মিলছে না। সবকিছু মিলে এগুলো আবার ভালো অবস্থায় যাওয়ার জন্য সব মহল যৌথভাবে সমন্বিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে নদ নদীগুলোর আবার তাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে। মোটামুটি এই ছিল সিলেটের নদ নদী নিয়ে সর্বশেষ।
সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহেদা আক্তার। বিভাগীয় সময় আরও থাকছে। জমি অধিগ্রহণের অপেক্ষায় ঠিকাদার, আটকে আছে মৌলভীবাজারের মনু নদীর বাঁধ সংস্কার কাজ। আগামী বর্ষায় আবারও বন্যার আশঙ্কা, শিগগিরই সমাধানের আশ্বাস। সিলেটে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ। দুপুর 2:30টার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানের তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় তার জন্য করা হয় বিশেষ দোয়া। সন্ধ্যায় কানাইঘাটে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা এলাকার নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। গত 20 ডিসেম্বর হারিস চৌধুরীর লাশ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মারা গেলে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় দাফন করে। সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ এখন হকারদের দখলে। হাঁটার জায়গায় বসে বাজার। নতুন মার্কেটে হকারদের পুনর্বাসন করা হলেও জায়গা সংকটের অজুহাতে আবারও সড়কে বসছেন তারা। তবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটের কিন ব্রিজ দেখে বোঝার উপায় নেই এটি বাজার নাকি শুধু চলাচলের রাস্তা। চলতি বছরের মার্চে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে হকারদের সরিয়ে নগরীর লালদিঘির পার হকার মার্কেটে পুনর্বাসন করে সিলেট সিটি কর্পোরেশন। 5 আগস্টের পর পর্যায়ক্রমে হকাররা কিন ব্রিজের রাস্তা ও ফুটপাতে বসতে শুরু করে। এক পর্যায়ে তারা পুরো ব্রিজ দখল করে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি স্থানীয় প্রশাসন অভিযান চালালেও তারা জায়গা ছাড়ছে না। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই যে এইটা কি কিং ব্রিজ, এইটা লাগাতে ভাই এটা সবজির ব্রিজ। এই দেখো সবজি বাজার হয়ে গেছে ভাই, মাছের বাজার হয়ে গেছে। সাধারণ মানুষ চলাচল করতে খুব কষ্টর। ফ্যামিলি লইয়া আটা যান না, এরপরে আপনারা 3 জন লইয়া আটলা, একজন পিছে দিয়ে চুর লইয়া যার। তারা পুরো এরিয়াটা অন্যায়ভাবে দখল করে আছে। আর আমার কাছে মনে হয় যে এইখানে এই যে তাদের দখল করে ব্যবসার যে ব্যবস্থা, এইটার পেছনে কিছু একটা মহল জড়িত আছে। যেখানে পর্যটন আসার কথা ছিল, ছাত্রছাত্রী আসার কথা ছিল, মানুষ একটু দূষিত বিশুদ্ধ মানে হাওয়া এখান থেকে নিবে, কিন্তু পারতেছে না। এখানে এমনভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব আছে তাদের গাফলতি। হকারদের দাবি তাদের নামমাত্র পুনর্বাসন করা হয়েছিল, এমনকি মার্কেটেও মেলেনি চাহিদা মাফিক জায়গা। আমরা আগে ছিলাম আপনার লালদিঘির পার হকার্স মার্কেটে, এখানে আরিফ সাহেব মেয়রে পুনর্বাসন দিয়েছিল, এই জন্য আমরা এখানে ছিলাম। এখন এটা সংস্করণ হয় নাই, এই কারণে আমরা রাস্তার মধ্যে ফুটপাতে বসি। আমরা তো ভাই ফেটে দেয় করি ভাই, তেলে করি আমরা তো চলতে হইব, এই জন্য আর কি সংসার চালাইতে হইব। তবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিলেট সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। সবাই মিলে এই জিনিসটাকে যেন হকার সমস্যাটাকে যেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারি সেই চেষ্টা করছি এবং অভিযান অব্যাহত আছে এবং সামনে থাকবে। আমাদের ট্রাফিক বিভাগ এবং থানা পুলিশ এবং লাইন্স পুলিশ, কোতোয়ালি থানা বিশেষ করে আমরা সবাই সম্মিলিতভাবে ওদের দ্রুততম সময়ের মধ্যে এই কিন ব্রিজ, ঐতিহ্যবাহী পথ চলাচল ব্রিজ যাতে স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা আমরা নিব। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য মতে হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির পার হকার মার্কেট নির্মাণে খরচ হয় 1,65,00,000 টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। হবিগঞ্জের লস্করপুর ভ্যালির 4টি সহ 7টি বাগানে গেল মৌসুমের চা পাতা সংগ্রহ হয়নি। কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন 2,000-এর বেশি শ্রমিক। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় আন্দোলনে নেমেছেন তারা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। শুকিয়ে গেছে চা গাছের পাতা, আবার অনেক বাগানে গাছ বড় হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। বাগানের পাশাপাশি বন্ধ রয়েছে সংশ্লিষ্ট অফিসও। আওয়ামী লীগ সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান সহ 7 পরিচালক একসঙ্গে দায়িত্ব থেকে সরে যান। ফলে অর্থ সংকটে পড়ে সরকারি মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি। এ কারণে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির মূল 4টি বাগান সহ 7টি চা বাগানে গেল মৌসুমে চা পাতা সংগ্রহ করা হয়নি। এতে শ্রমিকদের বেতন ভাতা আটকে যায়। দিনের পর দিন মজুরি না পেয়ে সম্প্রতি আন্দোলনে নামেন শ্রমিকরা। ডালপালা মেলে চা গাছগুলো নষ্ট হতে থাকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে বাগানগুলো। সংকট সমাধানে ব্যবস্থা নিতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকরা। 3-4 ফুট করে লম্বা হয়ে গেছে, এই পাতা দিয়ে তো আর চা পাতা হবে না। গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলো না দেখার কারণে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বাগানগুলো অনেক খারাপ হয়ে গেছে। 3-3.5 মাস থেকে
তলব পাচ্ছে না, উচিত কাম করলেও তলব পাচ্ছে না। নার্সারিতে যে চা গাছগুলো আছে এইগুলাও একবারে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে এই বাগান বন্ধ থাকার কারণে। দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় ক্ষতি হয়েছে, তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 1.5-2 মাস থেকে আমাদের বাগান বন্ধ ছিল, এখন আমরা পেমেন্টও অতি শীঘ্রই আমরা পেমেন্টও দিয়ে দেবো, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বাগান আগের মতো ইনশাল্লাহ। হবিগঞ্জের চণ্ডীছড়া ও পারকুল এবং মাধবপুরের তেলিয়াপাড়া ও জগদীশপুর বাগানে 2000-এর বেশি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। ময়মনসিংহের গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খুঁটিতে ট্রান্সফরমার থাকলেও ভেতর থেকে খুলে নেওয়া হয়েছে মূল উপকরণ তামার তার। নিচে পড়ে আছে বিদ্যুতের লাইনের কিছু ধাতব উপকরণ। সম্প্রতি এমন চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের দীঘা গ্রামে। গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। 5-6 দিন পরে রোয়া লাগানোর সময় অনেক সময় যদি কারেন্ট না থাকে তাহলে তো আমরা কৃষক মরার মতো, অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কিছুদিন পরে পরে এটা যদি চুরি হয়ে যায় তাহলে তো এটা অনেক সমস্যা। এটা তো দেখা গেছে রোয়া লাগানোর পরে আরেকবার চুরি হয়ে গেল, এটা আরেক সমস্যা। এই চুর ধরে যদি ধরা যায় তাইলেই কেবল আমাদের বাঁচার পথ হবে। আমরা আইনে লাগাইলাম কষ্ট করে, আবারও যদি খুলে নেওয়া যায় দ্বিতীয়বার লাগানোর মতো শক্তি আমাদের থাকবে না। বিদ্যুৎ বিভাগ বলছে 5 কেভি থেকে 25 কেভি পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমারে 9 কেজি থেকে প্রায় 30 কেজি তামার তার থাকে। পুরনো তামার তার প্রায় 1000 টাকা কেজি করে বিক্রি করা যায়। চুরি ঠেকাতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এই শীত মৌসুমে যখন ঘন কুয়াশা থাকে, মানুষের আনাগোনাটা কম থাকে, এই সময়টাতেই চোরগুলা টার্গেট করে এই সময়টাতে তারা ট্রান্সফরমার চুরিগুলো বেশি করতেছে। পুরস্কার ঘোষণা করছে, বিশেষ পুরস্কার, যে যারা এই গ্রুপ ধরে দিতে পারবে তাদের একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। একের পর এক চুরি হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি। সেচ ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করে পাহারার ব্যবস্থা অলরেডি আমরা সেখানে রেখেছি এই সিজনটাতে, যাতে অন্যান্য বছরের তুলনায় আমাদের এই ট্রান্সফরমার চুরিটা কমে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গফরগাঁও উপজেলা পল্লী বিদ্যুতের 66,036 জন ও পিডিবির প্রায় 71,000 গ্রাহক রয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরও থাকছে। পোকার আক্রমণে জামালপুরে গোল বেগুন আবাদে বিপর্যয়, পাতার সঙ্গে নষ্ট হচ্ছে ফলন। সার ও কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল। কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান। নেত্রকোনা পৌর এলাকায় তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাস থাকে না দীর্ঘ সময়। চুলা জ্বললেও গ্যাসের চাপ না থাকায় রান্না করাই কঠিন। তবে সরবরাহ কম থাকার অজুহাত তিতাস কর্তৃপক্ষের। সুইচ চালু করলেও গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সামান্য গ্যাস আসলেও তা দিয়ে রান্না করতে সময় লাগছে অনেকক্ষণ। নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক সংযোগে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। সরবরাহ কমে যাওয়ায় খাবার রান্না নিয়ে বিপাকে পড়েছেন পৌরবাসী। তারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও এখনও সমাধানের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। রেস্টুরেন্ট থেকে কেনা খাবারের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে। অনেকে আবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করছেন। গ্যাস অনেক কম, রান্না করতে অনেক সমস্যা হয়, সকালে নাস্তা করা যায় না, বাচ্চাদের বাইরে থেকে খাবার আইনা তারপরে খাওয়াইতে হয়। যখন বিকালে একটু আসে রান্না করতে যাই, তাও থাকে না। 9টার পর থেকে কোনো গ্যাস থাকেই না, মানে একটু আগুন একবেলা রান্না করে খাইতে হয়। অবৈধ কোথায় ইউজ করতেছে না ইউজ করতেছে এগুলো খুঁজে খুঁজে তারা বের করবে, যে বের করে তারপর বের করে ওগুলো কাটা দিবে। মাঝে মাঝে তো এরকম হইতাছে, শীতের মধ্যে সবচেয়ে বেশি আর কি। গ্যাসের যে সংকটটা সেটা একটা কৃত্রিম সংকট, এবং পাশাপাশি যে অবৈধ সংযোগগুলো আছে সেগুলো এই গ্যাস সংকটে দায়ী। কম সরবরাহের অজুহাত তিতাসের, পাশাপাশি অবৈধ সংযোগ না নেওয়ারও আহ্বান সংশ্লিষ্ট কর্মকর্তার। গ্যাসের যে সাপ্লাইয়ের কিছুটা ঘাটতি আছে, যার ফলে এটা সামগ্রিকভাবে শুধু নেত্রকোনা না, তিতাসের যে আওতাভুক্ত যতগুলি 13টা জেলা, সবগুলি জেলাতেই সেম সমস্যা। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে, আসল সমস্যা।
নেত্রকোনা পৌরসভায় তিতাসের আবাসিক গ্রাহকের সংখ্যা ৫,৬০০। সময় সংবাদ, নেত্রকোনা। জমি অধিগ্রহণ জটিলতায় চলতি শুষ্ক মৌসুমেও মনিনুদু শহর প্রতিরক্ষা বাঁধ সংস্কার কাজ শেষ হয়নি। প্রস্তুতি থাকলেও কাজ না করে অপেক্ষা করছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। এতে আগামী বর্ষায় বন্যার শঙ্কা শহরবাসীর। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ভরাট হয়ে গেছে মনু নদী, গভীরতা কমে অনেক স্থান উঁচু হয়ে গেছে, অথচ পাশেই ফেলা হয়েছে জিও ব্যাগ। মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলায় মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় ৩৫ একর জমি অধিগ্রহণের জন্য ২০২২ সালের জানুয়ারিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিনে জমি অধিগ্রহণ হয়নি। ভূমি মন্ত্রণালয় চলতি বছরের ২২ অক্টোবর জমি অধিগ্রহণের অনুমোদন দিলেও কাজের ধীরগতির অভিযোগ এলাকাবাসীর। এতে দুর্বল শহর প্রতিরক্ষা বাঁধের কারণে চলতি বছরের মতো আগামী বর্ষায় বন্যার আশঙ্কা করছেন শহরবাসী। প্রতি বর্ষার সময় আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি, খুব সমস্যার মধ্যে থাকি। সব দোকানদার হল আমরা মাল চামান আটাইয়া খুব একটা আতঙ্কের মধ্যে থাকি। এবার যে নদীর পানির উচ্চতা ছিল, সেই পানির উচ্চতার কারণে আমরা শহরবাসী নির্ঘুম রাত কাটিয়েছি। প্রতি বছর বন্যায় মারে, কোনো খাত চলেন না। 2 বছর ধরে আমরা বন্যায় মারে। দীর্ঘদিন ধরে খালি শুনিয়া আইতেছি যে বান হইতেছে, কিন্তু বান হইতেছে না। আমরা অনেক কষ্ট করতেছি নদীর ভাঙ্গন লইয়া। বর্ষা হয় তখন আমরা খুব আতঙ্কে থাকি। গ্রামের সব মিলিয়া ফাড়া দেওয়া শুরু করি যাতে বানটা ভাঙ্গা যায়। প্রকল্প বাস্তবায়নে ২০২১ সালে 10টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। জমি অধিগ্রহণ না হওয়ায় 3 বছর ধরে কাজ হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। সকল ম্যাটেরিয়ালস রেডি আছে। আমাদের জিও ব্যাগ ছিল, সেগুলো ডাম্পিং কমপ্লিট হয়েছে। আমাদের ব্লক যে পরিমাণ ছিল, আমরা ব্লক তৈরি করে ফেলছি। জমি পাচ্ছি না, সেজন্য আমরা ব্লক প্লেসিং এ যেতে পারতেছি না। মনু নদীতে যত ঠিকাদার প্রতিষ্ঠান আছে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার টাইম এক্সটেনশন হচ্ছে। আমরা কিছুদিন আগে টাইম এক্সটেনশন হয়েছে, সেটারও মেয়াদ চলে যাচ্ছে। তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গুরুত্ব সহকারে যাতে অধিগ্রহণ প্রক্রিয়াটি শেষ হয়, এর থেকে পানি সম্পদ থেকে একটি পত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর এবং আমাদেরকে। আশা করতেছি প্রকল্পটি যেহেতু 2026-এর জুনে সমাপ্ত হবে, এর ভিতরে এই প্রক্রিয়াটি অতি দ্রুত সকলের সহযোগিতা সম্পন্ন হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনু নদীর তীর রক্ষা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 996 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। পোকার আক্রমণে বিপর্যয় দেখা দিয়েছে জামালপুরের গোল বেগুন আবাদে। জেলার সদর, ইসলামপুর ও মেলান্দহ উপজেলার চরাঞ্চলে চাষ হচ্ছে গোল বেগুন। তবে চলতি শীত মৌসুমে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে ফলন। কৃষক বলছেন, সার ও কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো ফলাফল। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকা খরচ হলেও বেগুন নষ্ট হওয়ায় লোকসানের শঙ্কা তাদের। কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষককে পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 24 ডিসেম্বর রাতে সিলেটের বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থমায় ও কালাসাদেকের সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। পরের দিন বিজিবির পক্ষ থেকে জানানো হয় অভিযানে চোরাই পথে ভারত থেকে আনা ইলেকট্রনিক ডিভাইস, মশলা, ঔষধ, প্রসাধনী ও ফলমূল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 3,35 লাখ টাকা। একই সঙ্গে উদ্ধার করা হয় বাংলাদেশ থেকে ভারতে পাচারের জন্য মজুত করা রসুনও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দূষণের কবলে সুরমা কুশিয়ারা, অস্তিত্ব সংকটে সিলেটের 37টি নদ নদী। 3 কিলোমিটার তীর দখল করে স্থাপনা নির্মাণ, উচ্ছেদে উদ্যোগ নেয়ার আশ্বাস। এবং হবিগঞ্জের লস্করপুরে 7টি বাগানে সংগ্রহ হয়নি চা পাতা। কর্মহীন 2000-এর বেশি শ্রমিক। বেতন ভাতা বন্ধ থাকায় নেমেছেন আন্দোলনে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কর্তৃপক্ষ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।